হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে হুইস্টন ব্রিজের যে ব্যালেন্স কন্ডিশন তার একটি অ্যাপ্লিকেশন আলোচনা করব। হুইস্টন ব্রিজের যে প্রিন্সিপাল, যেখানে হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন হয় যখন গ্যালভ্যানিমিটার দিয়ে কোনো কারেন্ট যায় না, তখন আমরা পি বাই কিউ সমান আর বাই এস যে রিলেশনটি জানি, এটির হেল্প নিয়ে আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা যায়। তো এই আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার জন্য একটি ব্রিজের কথা আমরা আসছি। হুইস্টন ব্রিজের মতোই দেখতে একটি বিশেষ ব্যবস্থা, যেটির সাহায্যে আননোন রেজিস্ট্যান্স মেজার করা যাবে, সেই সাথে সাথে রেজিস্টিভিটি অফ দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড কন্ডাক্টিভিটি অফ দ্য ম্যাটেরিয়াল, অর্থাৎ রেজিস্ট্যান্স আর, রেজিস্টিভিটি রো or specific resistance rho and conductivity sigma. We can calculate from the experiment with the help of meter bridge. মিটার ব্রিজ মূলত হুইস্টন ব্রিজের প্রিন্সিপালের উপরেই তৈরি। মিটার ব্রিজ হুইস্টন ব্রিজের নীতির উপরেই তৈরি রয়েছে। আমরা চলে আসি। প্রথমত হুইস্টন ব্রিজটি কি একটু বলে নেওয়া যাক। হুইস্টন ব্রিজ হলো এই চারটি রোধ নিয়ে একটি সার্কিট, R1, R2, R3 আর R4। এই যে চারটি রোধ রয়েছে, এই চারটি রেজিস্ট্যান্স নিয়ে আমাদের হুইস্টন ব্রিজের সার্কিট। এখানে আমরা যদি শো করি যে R1 এবং R2, R3, R4 এই চতুর্ভুজের চারটি বাহুতে চারটি রোধ। একটি কর্নারে থাকবে একটি গ্যালভানিমিটার। কারেন্ট গেলে গ্যালভানিমিটারের একটি রিফ্লেকশন পাওয়া যাবে, কিন্তু যখন কারেন্ট যাবে না তখন এই গ্যালভানিমিটারের কোনো রিফ্লেকশন হবে না। এখানে একটি ব্যাটারি সাপ্লাই ভোল্টেজ সুইচ, বি ভোল্টের ব্যাটারি সাপ্লাই এখানে দেওয়া রয়েছে। যখন কারেন্ট যাবে, মেন কারেন্ট এখান দিয়ে ডিস্ট্রিবিউট হবে, এই পার দিয়ে যাবে। এখানে ক্যালভিনোমিটার দিয়ে যেতেও পারে, নাও পারে। যদি ক্যালভিনোমিটার এমনভাবে R1, R2, R3, R4কে অ্যারেঞ্জ করা যায় যে ক্যালভিনোমিটার দিয়ে কোনো কারেন্ট গেল না, অর্থাৎ বি এবং ডি এর পোটেনশিয়াল যদি সমান হয়ে যায়, তাহলে আমরা আগেই প্রুভ করেছি হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন যে এই দুটো রেজিস্ট্যান্সের রেশিও সাথে সমান হয়, অর্থাৎ R1 বাই R2 ইকুয়াল টু R3 বাই R4 হয়। এই জয়েন্ট ক্যালভিনোমিটার কারেন্ট is equal to 0. This condition is called balance condition. এটাকে আমরা বলছি হুইস্টন ব্রিজ। এটা হুইস্টন ব্রিজ। এখন এই প্রিন্সিপালটা, ব্যালেন্স প্রিন্সিপালটাকে কাজে লাগাবো আমরা এখানে একটি মিটার ব্রিজ বলছি সেখানে। মিটার ব্রিজ কি? এখানে দেখো এই যে পোর্শনটি, এটি একটি ব্রাশ দিয়ে তৈরি একটি মেটাল স্ট্রিপ থাকে। এখানে এল শেপের আরেকটি মেটাল স্ট্রিপ থাকে, একটি মেটাল স্ট্রিপ, আর এখানেও ঠিক একই রকম আরেকটি মেটাল স্ট্রিপ এল শেপের। এই যে দুটো মেটাল স্ট্রিপ, এদের রেজিস্ট্যান্স নেগলিজেবল। এই দুটো পয়েন্টের মধ্যে, এই যে মাঝখানে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে একটি রেজিস্ট্যান্স বাক্স লাগানো থাকে, যেখানে প্রয়োজন অনুযায়ী রেজিস্ট্যান্স আমরা পেতে পারি, যেটাকে আমরা এখানে আর লিখেছি। আর যেটি যে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে, আননোন রেজিস্ট্যান্স, এটিকে এই সাইডে এই দুটো পয়েন্টের মধ্যে এই গ্যাপটিতে কানেক্ট করা হয়, এটি এক্স। আর এখানে একটি 1 মিটার লম্বা অর্থাৎ 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি স্কেল থাকে, একটি স্কেল এখানে বসানো থাকে, এবং সেই সাথে সাথে একটি তার ইউনিফর্ম লেন্থের একটি ইউনিফর্ম তার, যার ক্রস সেকশন এরিয়ার সাথে সমান, যেরকম 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারকে এই দুটি পয়েন্টের সাথে কানেক্ট করা থাকে। এই যে 100 সেন্টিমিটার বা 1 মিটার, এটা লেন্থ হওয়ার জন্য এটিকে মিটার ব্রিজ বলা হয়। এখন আরেকটি পয়েন্ট রয়েছে, যেটি এই দুটি রেজিস্ট্যান্সের মাঝখানে একটি পয়েন্ট, সেখানে থেকে একটি গ্যালভানোমিটার কানেক্ট করা হয়। আর গ্যালভানোমিটারের সাথে একটি জকি লাগানো থাকে। এই জকি পয়েন্টটাকে সরানো যায়, মুভেবল জকি। এটিকে প্রয়োজন অনুযায়ী তারের যে কোনো জায়গায় টাচ করানো যায়। যে অবস্থাতে টাচ করালে দেখা যায় যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ গ্যালভানোমিটার কারেন্টটা 0 হচ্ছে, সেই কন্ডিশনটিকে আমরা বলছি ব্যালেন্স কন্ডিশন। আমরা এই যে ব্রিজের সার্কিটটি বললাম, তাহলে এখানে দুটি রেজিস্ট্যান্স, এখানে যে ওয়্যার রয়েছে, এই ওয়্যারের একটি রেজিস্ট্যান্স, এই ওয়্যারের একটি রেজিস্ট্যান্স,
এই ওয়াইরের পোর্শনটার একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা যদিও নেগলিজেবল, এখানে রেজিস্ট্যান্স রয়েছে, এখানে রেজিস্ট্যান্স একটা রয়েছে, তাহলে আমরা এই হুইস্টন ব্রিজের সাথে যদি এটা মেলাই তাহলে R1 এই জায়গাটি আমার এ বি এর মধ্যে যেটা রয়েছে এ এবং বি, এ বি এর সাথে যেটা কানেক্টেড এটা R1 এর রেজিস্ট্যান্সের কাজ করছে, এটি R1 বি আর সি এর মধ্যে R2 রেজিস্ট্যান্স, বি এবং সি এর মধ্যে এটা R2 রেজিস্ট্যান্সের কাজ করছে। এ আর ডি এর মধ্যে এ এবং ডি এখান থেকে শুরু করে এইটা পর্যন্ত এই রেজিস্ট্যান্স নেগলিজেবল, তাহলে এখানে যে রেজিস্ট্যান্সটা আসছে এই রেজিস্ট্যান্সটি আমার R3 রেজিস্ট্যান্সের মধ্যে কাজ করছে। আর এখানে যেটা ডি আর সি এর মধ্যে যে রেজিস্ট্যান্স রয়েছে ডি আর সি, এই পয়েন্টটিকে আমরা সি বলছি, ডি আর সি এতটা এটা নেগলিজেবল, তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমরা নিচ্ছি প্রথমে। পরবর্তী সময় যখন এন ইরর এর রেজিস্ট্যান্স কাউন্ট করবো তখন এন ইররের কথা আমরা পরে আসছি। প্রথমে এই মেটাল স্ট্রিপগুলো রেজিস্ট্যান্স, থিক মেটাল স্ট্রিপের রেজিস্ট্যান্সগুলো আমি নেগলেক্ট করছি, শুধু ওয়ারের রেজিস্ট্যান্সটাকে ধরে নিচ্ছি, তাহলে এটা R4 রেজিস্ট্যান্সের মতো কাজ করছে। এখন যদি এই গ্যালভানিকের ঝুঁকিটা বিভিন্ন জায়গায় টাচ করে যদি দেখা যায় যে আমরা এল লেন্থে যখন আমি টাচ করালাম এই লেফট সাইড থেকে, তখন এদিক থেকে 100 মাইনাস এল এই অবস্থাতে একটি ব্যালেন্স কন্ডিশন পাওয়া গেল সাপোজ। এখন এই জায়গায় রেজিস্ট্যান্সগুলোকে এখন আমরা নেগলেক্ট করেছি, না পরে যখন এন ইররের কথা ভাববো তখন সেটা ভাবা যাবে। এখন আমরা যেটা করছি যে এই রেজিস্ট্যান্স নেগলিজেবল যদি তাহলে এইটুকুর একটা রেজিস্ট্যান্স, আর যেটা আসছে আমার এগুলো আমরা পরবর্তী সময়ে আসছি। ফার্স্টে আমি ধরে নিলাম যে এল লেন্থ একটি ব্যালেন্স কন্ডিশন পাওয়া গেল, তাহলে এই দিক থেকে যদি এল লেন্থে ব্যালেন্স কন্ডিশন পাওয়া যায় ডি পয়েন্ট টি, তাহলে এই লেন্থ এল হয়, এদিকটা 100 মাইনাস এল, তাহলে এর রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ যদি স্মল আর ধরে নিই তাহলে এল লেন্থের রেজিস্ট্যান্স আর ইন্টু এল, এর রেজিস্ট্যান্স আর ইন্টু 100 মাইনাস এল, তাহলে এইভাবে আমরা রেজিস্ট্যান্সগুলোকে ক্যালকুলেট করে নিলাম। এখন এইখানে যেহেতু ব্যালেন্স কন্ডিশন পাওয়া গেছে অর্থাৎ গ্যালভানিকের কারেন্ট জিরো হচ্ছে, তাহলে আমরা পি বাই কিউ সমান আর বাই এস বাই এখানে আর1 বাই আর ইকুয়াল টু আর3 বাই আর4 লিখতে পারি। এটা যদি লিখি তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমি এখানে লিখে দেখাই। এখানে যে রেজাল্টটা আমাদের পাওয়া যাবে r1 বাই r বাই x ইজ ইকুয়াল টু, এখানে r1 বাই r2 বলতে r1 বাই r2 ইজ ইকুয়াল টু r3 বাই r4, r3 বাই r4 এটা কন্ডিশনটা ব্যালেন্স কন্ডিশন, যখন গ্যালভানিকের কারেন্টটা জিরো হয় সেই অবস্থাতে এই কন্ডিশনটি পাই। এখন r1 এর ভ্যালুটা হচ্ছে r, তাহলে r ডিভাইডেড বাই r2 এর ভ্যালু x ইজ ইকুয়াল টু r3 এর ভ্যালু রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ স্মল r, আর লেন্থটা l, তাহলে r ইনটু l, এখানে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ হচ্ছে স্মল r, তারপর লেভেলটা r ইনটু 100 মাইনাস l, 100 মাইনাস l, এই r আর ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে তাহলে আমরা যেটা পেলাম r by x is equal to l divided by 100 minus l। এখান থেকে আমি আননোন রেজিস্ট্যান্স x টাকে ক্যালকুলেট করতে পারি। এখান থেকে x এর ভ্যালুটা আমি সমস্ত কিছু রেজিস্ট্যান্স বক্স থেকে কত রেজিস্ট্যান্স উঠিয়েছি যদি জানতে পারি, তাহলে r এর ভ্যালুটা জানা, কত লেন্থে ব্যালেন্স কন্ডিশন পেয়েছি সেটাকেও এখানে জানা, এই সমস্ত রেজাল্টগুলো যদি পুট করি তাহলে r এর যে রেজাল্ট পাওয়া যাবে সেখান থেকে আমি r is equal to x is equal to r into 100 minus l whole divided by l এই ফর্মুলা করে আননোন রেজিস্ট্যান্সটি ক্যালকুলেট করা যাবে। এখন এই আননোন রেজিস্ট্যান্স যখনই ক্যালকুলেট হয়ে গেল, এটি আননোন রেজিস্ট্যান্স। এখন আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার পরে আমরা এই রেজিস্ট্যান্স যে ওয়্যারটা আমরা নিলাম, এই ওয়্যারটি মতো যদি এরকম জায়গায় কোনো একটা ওয়্যার থাকতো যেটা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করছি, যে অন্য কোনো ওয়্যার হয় তাহলে সেই রেজিস্ট্যান্স তারও রেজিস্ট্যান্সের আর ইকুয়াল টু রো এল বাই এ এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এক্স ইকুয়াল টু এখানে যেটা আমরা লিখেছি এখানে লেখা আছে এক্স ইকুয়াল টু রো এল বাই এ বা এ সমান পাই আর স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালুটা জানার পরে এবং এর রেডিয়াসটা যদি ক্যালকুলেট করে নিতে পারি, ওয়্যারের লেন্থটা যদি জানা থাকে এখানে যে ওয়্যারটা আমি কানেক্ট করছি তাহলে তার রেজিস্টিভিটি রো ক্যালকুলেট করা যাবে এবং রো পেয়ে যাওয়ার পরে কন্ডাক্টিভিটি সিগমা ইকুয়াল টু 1 বাই রো সেটিও ক্যালকুলেট করা যাবে। অর্থাৎ আমরা এই ব্যবস্থার সাহায্যে একটি অজানা রোধের মান নির্ণয় করতে পারছি এক্স এর মান, এবং রোধে পাওয়ার পরে এক্স ইকুয়াল টু রো এল বাই এ যদি লেন্থটা এটা লেন্থ আমার জানা থাকে তাহলে এই লেন্থটা যদি ক্যাপিটাল এল হয় তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এক্স ইকুয়ালস টু এক্স
এই এইটির লেন্থ যদি এল হয়, এরিয়া ক্রস সেকশন যদি এ হয়, রেডিয়াস যদি আমরা ধরে নিই একটা রেডিয়াসের ভ্যালু, এরিয়া ক্রস সেকশন এবং রেডিয়াস যদি জানা থাকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এই ফর্মুলা থেকে আমরা রো এর ভ্যালুটাও ক্যালকুলেট করতে পারবো। এক্স জানা হয়ে গেলেই পরবর্তী সময় এল এবং এ ক্যালকুলেট করব। এটা হচ্ছে এরিয়া ক্রস সেকশন, সেটা পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার। রেডিয়াসটা যদি আমরা ধরে নিই আর ড্যাশ হয়, তাহলে আর স্কোয়ার। এটা হচ্ছে আমরা পুট করলে রো পেয়ে যাবো। রো পেলে সিগমা ইকুয়াল টু 1 বাই রো ফর্মুলা, সিগমা ইজ ইকুয়াল টু 1 বাই রো থেকে সিগমাটাও ক্যালকুলেট করা যাবে। এইভাবে আমরা ওয়েস্টার্ন গেজের সাহায্যে আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারি। আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের পরে ওয়্যার যদি হয়, ওয়্যারের লেন্থ এবং এরিয়া ক্রস সেকশন জানা থাকলে রেজিস্টিভিটি ক্যালকুলেট করা যাবে, বা রেজিস্টিভিটি ক্যালকুলেট করা থাকলে সিগমা ইকুয়াল টু 1 বাই রো ফর্মুলা থেকে কন্ডাক্টিভিটিটাও ক্যালকুলেট করা যাবে। এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের আরেকটা ব্যাপার, যে আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের এই মেটাল স্ট্রিপগুলোর কোনো রেজিস্ট্যান্স নেই, কিন্তু অ্যাকচুয়ালি তো তা না। এদেরও একটা রেজিস্ট্যান্স রয়েছে, এদেরও একটা করে রেজিস্ট্যান্স রয়েছে। আমরা এইটুকু রেজিস্ট্যান্স কনসিডারে নিয়ে এলাম, এইখানে রেজিস্ট্যান্সটা কনসিডারে নিলাম। এখন যদি আমরা এন্ডের যে রেজিস্ট্যান্সগুলো যেটার জন্য ইরর হতে পারে, সেইটাকে যদি আমরা কনসিডারে আনি, তাহলে তার ঠিক ব্যাপারটা দাঁড়াবে এন্ড ইরর ক্যালকুলেশন। আমরা এন্ড ইরর ক্যালকুলেশনটাকে একটু দেখে নিতে চাইছি। এখন আমরা মনে করলাম যে এই দিকের যে লেন্থটা, এই লেন্থটা, এই ওয়াইরের যেমন এর লেন্থের রেজিস্ট্যান্স, এটা হয়তো ল্যামডা টু, এই ওয়াইরের ল্যামডা টু লেন্থের সমান ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই দিকের যে স্ট্রিপটা রয়েছে, এটা হয়তো ল্যামডা ওয়ান লেন্থের যে ওয়ার, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এই পোর্শনটা। তাহলে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ যদি আর হয়, তাহলে এই দিকে রেজিস্ট্যান্স, এইটা রেজিস্ট্যান্সটা হবে আর ইন্টু ল্যামডা টু। এটা আর ইন্টু ল্যামডা টু রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ আর এটা ল্যামডা টু লেন্থের ইকুইভ্যালেন্ট। আর এখানেও ঠিক একই রকম ভাবে, এটা যদি ল্যামডা ওয়ান লেন্থের ইকুইভ্যালেন্ট এই পোর্শনের রেজিস্ট্যান্স হয়, তাহলে এই রেজিস্ট্যান্সটা আর ইন্টু ল্যামডা ওয়ান হবে। তাহলে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমার রেজিস্ট্যান্সটা R3, রেজিস্ট্যান্সটা এইখান থেকে শুরু করে এতটা পর্যন্ত R3। এ থেকে ডি এর মধ্যে যে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে R3। আর R4টা হচ্ছে ডি থেকে শুরু করে সি অবধি, এইটা হচ্ছে R4। তাহলে R3 রেজিস্ট্যান্সটা আমার এখন দাঁড়ালো, R3 বলতে পুরো রেজিস্ট্যান্সটা দাঁড়ালো। যদি আমি দেখি যে ব্যালেন্স কন্ডিশন পাওয়া যায়, প্রথমে এই জায়গাতে একটা ব্যালেন্স কন্ডিশন পাওয়া গেল, যেটা হয়তো D1 পজিশনে ব্যালেন্স কন্ডিশনটি পাওয়া গেল। তখন এইদিকে লেন্থ হচ্ছে L1, তাহলে এদিকটা 100 মাইনাস L1, এই রেজিস্ট্যান্স R মাইনাস আর L1, এই রেজিস্ট্যান্স R ইনটু 100 মাইনাস L1। তাহলে এই যে কোশ্চেনটা আমাদের পাচ্ছি, এখানে টোটাল রেজিস্ট্যান্স কত? R3 বলতে টোটালটা রেজিস্ট্যান্স। R3 হচ্ছে R রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, R ল্যামডা 1 প্লাস R ল্যামডা R L1, অর্থাৎ R ইন্টু ল্যামডা 1 প্লাস L1। এইখান থেকে এটা R3। R4 এর ভ্যালুটা কত হবে? R4 এর ভ্যালুটা হবে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ R, তো এদিকটা R ইন্টু ল্যামডা 2, আর তার সাথে এদিকে 100 মাইনাস L1 লেন্থের একটা রেজিস্ট্যান্স। তাহলে R ইন্টু ল্যামডা 2 প্লাস, যেটা আপনার এখানে আসছে, প্রথমে L1টা লিখে নিই, এদিকটাকে L1 প্লাস ল্যামডা 1 ইন্টু এটা নিলাম, L1 প্লাস ল্যামডা 1 আগে লিখে দিলাম, L1 ল্যামডা 1 ইন্টু আর এটাও একই রকম 100 মাইনাস L1 আগে লিখে নিচ্ছি, 100 মাইনাস L1 প্লাস এ ল্যামডা 2, এটা ইন্টু এটা রেজিস্ট্যান্স হচ্ছে এটা। আর R1 তো আর আছে, R1 এর ভ্যালুটা আর R2 এর ভ্যালুটা তো x বলাই আছে। তাহলে এই যে রেজিস্ট্যান্সগুলো পাওয়া গেল, প্রথমে যদি আমি এইভাবে অ্যারেঞ্জ করি, তাহলে L1 লেন্থে যদি নাল কন্ডিশন পাওয়া যায়, তাহলে L1 ভ্যালুটা জানা হয়ে গেল। এটাকে আমি এই ফর্মুলায় ব্যালেন্স কন্ডিশনের যে ফর্মুলা, R1 বাই R2 ইজ ইকুয়াল টু R3 বাই R4, তখন এটা ব্যালেন্স করেছি যখন ক্যালকুলেটর কারেন্টটা 0, তখন এই R1 এর ভ্যালুটা R, R2 এর ভ্যালুটা x, R3 এর ভ্যালু R ইন্টু L1 প্লাস ল্যামডা 1, আর R4 এর ভ্যালু R ইন্টু 100 মাইনাস L1 প্লাস ল্যামডা 2 এটাকে বুক করে নিলাম। এখান থেকে R1 টার্মটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে R বাই x এর একটা ভ্যালু ইকুয়েশন পাবো। আমরা চাইছি এন্ড ইরর, এই ল্যামডা 1 ল্যামডা 2 যে এন্ড ইরর গুলো রেজিস্ট্যান্স আর ল্যামডা 1 ল্যামডা 2, তাহলে
এক্স এর আর এবং আর বাই এক্স এর যে রেশিও সেটা এই টার্মটা পাবো। এই যে পুরো টার্মটা এটাকে যদি আমি এন ধরে নিই, এটা যদি এন ধরে নিই তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে L1 প্লাস R1 L1 প্লাস ল্যামডা 1 ইজ ইকুয়াল টু n ইনটু 100 মাইনাস L1 প্লাস ল্যামডা 2। এই ইকুয়েশনটা আমি নাম্বার 1 ইকুয়েশন দিলাম। এরপরে কি করা হলো যে x এবং r এর মধ্যে পজিশনটা ইন্টারচেঞ্জ করা, যে এই x রেজিস্ট্যান্সটিকে খুলে এখানে, এটিকে চলে এলো এই জায়গায়, এখানে এখন চলে এলো x, আর এই r রেজিস্ট্যান্সটিকে খুলে নিয়ে যে লাগানো হলো এখানে, এখানে চলে এলো r, তাদের পজিশনগুলো ইন্টারচেঞ্জ করা। আর বাকি সমস্ত ব্যবস্থাটাকে যদি ঠিক রাখাও হয় তাও দেখা যাবে যে এই জকি পয়েন্ট যেটা আগে D1 পজিশনে ব্যালেন্স কন্ডিশন হচ্ছে সেটা দেখা যাচ্ছে সাপোজ এখন অন্য একটা পজিশনে এই জায়গাতে এখন যে ড্যাশ জকিটা পজিশন শিফট করল, D2 পয়েন্টে ব্যালেন্স কন্ডিশনটি পাওয়া গেল এবং এই লেফট সাইড থেকে ডিসটেন্সটা এখন হলো L2, তাহলে এই দিকটা হবে 100 মাইনাস L2, এটা 100 মাইনাস L2। তাহলে এখন আমরা যে করব এখানে R1 এর জায়গায় এসে গেছে এখন x আর R2 এর জায়গায় এসে গেছে r, পজিশনগুলো ইন্টারচেঞ্জ করব। আমি এটা করতে চাইছি, আমার টার্গেট কি, টার্গেটটাই হলো যে এই যে মেটাল স্ট্রিপগুলো এর রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ কত, এর রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ কত, এর ইরোর যেটা আছে সেই ইরোরগুলো ল্যামডা 1 ল্যামডা 2 গুলো ক্যালকুলেট করতে চাই। আচ্ছা, তাহলে এই পজিশনগুলো যখন ইন্টারচেঞ্জ হয়ে গেল, আর চলে গেল রাইট সাইডে, x চলে গেল লেফট সাইডে, এখন ব্যালেন্স কন্ডিশন চেঞ্জ করার পাওয়ার জন্য জকি পয়েন্টটাকে সরিয়ে টরিয়ে দেখা গেল যে এই জায়গায় D2 পজিশনে জকি পজিশন যখন D2 তখন ব্যালেন্স কন্ডিশন করা। সাপোজ এই লেন্থটা এখন হচ্ছে L2, এখন এটা যদি L2 হয়, প্রথমে ছিল L1 এটা, এখন এটা L2, আগে এটা L1 এটা 100 মাইনাস L1, এখন এটা L2, এখন এই দিকটা 100 মাইনাস L2, তাহলে এর রেজিস্ট্যান্স যেটা হবে আগের যে জায়গাগুলো এখন এগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন R1 এর জায়গায় এসে গেছে x, এখন R1 এর জায়গায় এসে গেছে x, R2 এর জায়গাতে এসে গেছে r, R2 এর জায়গায় এসে গেছে r, আর R3 পজিশনে এসেছে r ইনটু L2 প্লাস R3 পজিশনে এসেছে r ইনটু আর R3 পজিশনে R4 এর পজিশনে এসেছে r ইনটু 100 মাইনাস L2 প্লাস ভ্যালু। এখন এটা হয়ে গেছে, এখন চেঞ্জ হওয়ার পর এই জায়গাটা এখন r নতুন r হয়ে গেছে, এগুলোকে আমি ড্যাশ দিতে পারি, ড্যাশড ড্যাশ দেওয়ার দরকার নেই, যদি আমরা ব্যালেন্স কন্ডিশনটি লিখে নিচ্ছি। তাহলে এখন যেটা হবে R1 বাই R2 ইকুয়াল টু R3 বাই R4, R1 মানে তাহলে x বাই r ইকুয়াল R3 বাই R4, r ইনটু ল্যামডা প্লাস R2 r ইনটু L2 প্লাস ল্যামডা 1 and r ইনটু 100 প্লাস L2 প্লাস ল্যামডা 2। এই পজিশনটা করে নিলাম। তাহলে এখন x বাই r r ক্যান্সেল হয়ে গেল, তাহলে x বাই r ইজ ইকুয়াল টু এসে গেল L2 প্লাস ল্যামডা 1 100 মাইনাস L2 প্লাস ল্যামডা 2। এখন এই যে রেশিওটি কি x বাই r, আমাদের আগে এসেছিল r বাই x, কারণ r বাই x কে যদি আমি n ধরে থাকি তাহলে x বাই r টা 1 বাই n আসবে। এখন এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে একটা লিনিয়ার ফর্মে একটা লিখে দিলাম n ইনটু L2 মাইনাস ল্যামডা L2 মাইনাস ল্যামডা 1 ইকুয়াল টু 100 মাইনাস L2 প্লাস ল্যামডা 2। এই ইকুয়েশনটা, এখন এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলছে 1 নাম্বার ইকুয়েশন। এক আর দুই এই দুটি ইকুয়েশনকে যদি আমরা সলভ করে নিতে পারি, যে ইকুয়েশনটি পাওয়া গেল এটা নাম্বার 1 ইকুয়েশন, আর এখানে একটা ইকুয়েশন পেলাম নাম্বার 2 ইকুয়েশন। এই দুটি ইকুয়েশন আমরা পেলাম। তাহলে প্রথমে করেছি, এবার এদিকে R1 আর এদিকে x, এদিকে r এদিকে x, তখন ব্যালেন্স কন্ডিশন L1 লেন্থে পেয়েছি, তার জন্য এই ফর্মুলা এসেছে। এদিকটা L1 মানে 100 মাইনাস L1, সেখানে p বাই q সমান r বাই x বা r1 বাই r2 সমান r3 বাই r4 ফর্মুলা থেকে এটা পেয়ে যাবে। আর একবার x আর r এর পজিশন ইন্টারচেঞ্জ হলো, তখন অন্য পজিশনে নাল কন্ডিশনটা পেলাম অন্য একটা L2, কারণ রেজিস্ট্যান্স চেঞ্জ হলে নাল কন্ডিশন পাওয়ার যে লেন্থটা সেটা চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়ে L2 তে হবে, তখন আমরা এই ফর্মুলা পাই। এখন x r বাই x কে n ধরা আছে, কিন্তু এখানে x বাই r এসেছে সেটাকে 1 বাই n ধরে নিলাম। তাহলে 1 বাই n আসছে, এখান থেকে n ইনটু করে এই ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশন 1 এবং 2 এই দুটোকে যদি আমরা সলভ করে যদি আমরা এই ল্যামডা 1 এবং ল্যামডা 2 বার করতে চাই, এই ইকুয়েশন এখান থেকে ল্যামডা 1 এর যে ভ্যালুটা আসবে, ল্যামডা 1 ইকুয়ালস টু n - 200 মাইনাস L1 প্লাস ল্যামডা 2 মাইনাস L1, ওটাকে যদি এখানে আমরা পুট করে দিই ল্যামডা 1 এর জায়গায়, তাহলে ল্যামডা 2 পেয়ে যাব। আবার বা ল্যামডা 2 এর ভ্যালু যদি বসাই তাহলে ল্যামডা 1 পাবো। এটাকে সলভ করে তোমরা দেখে নেবে। সলভ করলে যে
পাওয়া যাবে, তার সিম্পলিফাইড ফর্ম কি হবে, ল্যামডা 1 ইজ ইকুয়াল টু L1 মাইনাস n ইনটু L2 ডিভাইডেড বাই n মাইনাস 1। এই হলো ল্যামডা 1 এর মান, অর্থাৎ এই সাইডে যে এই সাইডে যে থিক প্লেট রয়েছে এর যে রেজিস্ট্যান্স সেটা কতটা লেন্থের ওয়্যারের রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট, তাহলে ল্যামডা 1 লেন্থের ওয়্যারের ইকুইভ্যালেন্ট যেটা আছে ল্যামডা 1 এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। ঠিক একই রকম ভাবে এই পোরশনটা যে রেজিস্ট্যান্স রয়েছে এটা কতটা লেন্থের ওয়্যারের, এই ওয়্যারের সমান কতটা লেন্থের ওয়্যারের ইকুইভ্যালেন্ট এই ল্যামডা 2টা, সেটাকে আমরা এখানে পাবো কি ফর্মুলা থেকে, এটা হবে ল্যামডা 2 n L1 মাইনাস L2 ডিভাইডেড বাই n মাইনাস 1। অর্থাৎ এখানে দেখো খেয়াল করো, দেখো আমাদের যে পজিশনগুলো একটু যেন চেঞ্জ হচ্ছে, মাইনাস 100 টার্ম এখানে থাকবে, এটা হলো ল্যামডা 2 এর চেঞ্জ। তাহলে এই ল্যামডা 2 ল্যামডা 2 এগুলো হচ্ছে n এরর কারেকশন, n কারেকশন, n এরর কারেকশন। আমাদের যে ত্রুটি হতো সেগুলোকে আমরা বের করে নেব, এগুলো কারেকশন করে। এবং এইগুলো সমস্ত কিছু জানার পরে আমাদের তাহলে যে অ্যাকচুয়াল যে এক্সপ্রেশন যেটা আমাদের আননোন রেজিস্ট্যান্স x মেজার করে যেটা টার্গেট, যেখানে আর কোনো রকম ভুল হবে না। প্রথমে আমরা এগুলোকে নেগলেক্ট করেছিলাম, তখন একটা রেজিস্ট্যান্স বের করেছিলাম, সেখান থেকে আমরা রেজিস্টিভিটি বা কন্ডাক্টিভিটি বের করেছি। এখন যদি n এরর কারেকশনগুলোকে কনসিডার করি, তাহলে আননোন রেজিস্ট্যান্স x এই ফর্মুলা থেকে যদি বলি আমি x বার করব, এই ফর্মুলা থেকে x, তাহলে r ইনটু এই টার্মটা আসছে, r ইনটু এটা, এই যে টার্মটা r ইনটু এটা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি আননোন রেজিস্ট্যান্স বের নিতে পারি। অথবা এই ফর্মুলা যদি ইউজ করি, এখানে যদি আমি ইউজ করি, তাহলে x এর যে ভ্যালুটা এখান থেকে আসছে x ইজ ইকুয়াল টু r ইনটু এটা ডিভাইডেড বাই এটা, যেখানে দেখা যাচ্ছে এই ফর্মুলাটা ইউজ করা যেতে পারে। এই দুটো ফর্মুলা যে কোনো একটাকে ইউজ করে আননোন রেজিস্ট্যান্স x এর ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারি। যেখানে n এরর কারেকশনটাকেও আগে ফার্স্টে ল্যামডা 1 ল্যামডা 2 ক্যালকুলেট করে নিতে হবে। এখানে L1 L2 গুলো তো জানা, L1 L2 ল্যামডা 1 ল্যামডা 2 সবই যদি জানা হয়, তাহলে এখান থেকে আমরা x এর রেজিস্ট্যান্স বার করবো, বা এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করতে পারবো। x এর ভ্যালুটা যখন পেয়ে যাব, তখনই আমরা x ইকুয়াল টু রো L বাই a ফর্মুলা ইউজ করে ওয়াইডটা, যে ওয়াইডটা এখানে নেওয়া হচ্ছে, সেই ওয়াইডটা যদি লম্বা কোনো তার হয়, তার লেন্থ এরিয়া ক্রস সেকশন ক্যালকুলেট করে রেজিস্টিভিটি ক্যালকুলেট করা যাবে। আর রেজিস্টিভিটিটা পেয়ে যাওয়ার পরে সিগমা ইকুয়াল টু 1 বাই রো ফর্মুলাটা অ্যাপ্লাই করলে সেখান থেকে কন্ডাক্টিভিটিও ক্যালকুলেট করা যাবে। অর্থাৎ আমরা মিটার বিজের সাহায্যে যেটা করতে পারলাম, সেটা হচ্ছে একটি আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা যায় মিটার বিজের সাহায্যে, যেটি মিটার বিজ মূলত হুইস্টন ব্রিজের যে ব্যালেন্স কন্ডিশন তার উপর বেস করে এটা তৈরি। হুইস্টন ব্রিজের যে ব্যালেন্স কন্ডিশনে p বাই q সমান r বাই x বা r1 বাই r2 r3 বাই r4 হয়, সেটাকে আমরা কাজে লাগালাম। আর কন্ডাক্টিভিটি এবং যেটা রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটিও ক্যালকুলেট করা যাবে যদি আমি আননোন রেজিস্ট্যান্সটা কোনো একটা ওয়্যার নিই, ওয়্যারের এরিয়া ক্রস সেকশন এবং লেন্থ যদি ক্যালকুলেট করা যায়, তাহলে r ইকুয়াল টু রো L বাই a ফর্মুলা এবং a সমান পাই r স্কয়ার ফর্মুলা ইউজ করে আমি সমস্ত কিছু ক্যালকুলেট করে নিতে পারবো, রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি এবং কন্ডাক্টিভিটি। এটি হলো মিটার ব্রিজের অ্যাপ্লিকেশন। তাহলে মিটার ব্রিজ মূলত হুইস্টন ব্রিজের হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশনের উপর বেস করে তৈরি, এবং সেখানে আননোন রেজিস্ট্যান্স মেজার করা যায়। আননোন রেজিস্ট্যান্স পাওয়ার পরে ওয়্যারের লেন্থ এরিয়া ক্রস সেকশন যদি জানা থাকে, সেখান থেকে রেজিস্টিভিটি